একটা সময় ছিল যখন আগামীর ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজকেই চায়, এমন মন্তব্যে শোরগোল ছিল সোশ্যাল মিডিয়া। সেই মিরাজকে আজ ভক্তরা উঠতে বসতে ট্রল করে। কিন্তু এমন পরিবর্তন কেমনে সম্ভব হইল? ক্যাপ্টেন মিরাজের কোন খারাপটা আগে বলবো সেটা নিয়ে কুল পাই না। সে একটা দুইটা ব্লান্ডার করেননি, শুরু থেকেই তার বিরুদ্ধে অভিযোগের অভাব নেই। অনূর্ধ্ব-19 দলের পর বিপিএল এ রাজশাহী দলের হয়ে স্বীকৃত ক্রিকেটে প্রথম অধিনায়কত্ব পালন করেন। তারপর বিপিএল এর চট্টগ্রামের ক্যাপ্টেন থাকা অবস্থায় তৎকালীন কাউন্টি ক্রিকেটার উইল জ্যাক্সকে সুযোগ দিতে টপ অর্ডারে ব্যাটিং করতে না দেওয়ায় বিপিএল বর্জনের হুমকি দিয়ে প্রেস কনফারেন্স করেন। ব্যাটাররা শেষ মুহূর্তে কলাপস করার পরে অফিসিয়াল পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে তাদের প্রোটেক্ট না করে ব্যাটারদের মাথায় কি চলতেছিল আমি জানি না খোলাখুলি বলা। এরপর নকআউটে বিপিএল এর প্রথম ম্যাচ খেলতে আসা জেসন হোল্ডার ডেতে 18 নম্বর ওভারে 10 নম্বর ব্যাটারের হাতে দুটো বাউন্ডারি কনসিড করায় লাস্ট ওভারে তাকে না দিয়ে তরুণ মুশফিক হাসানকে করিয়ে ম্যাচ হেরে বলে, আমরা জেসন হোল্ডারের জন্য ম্যাচ হারছি, ও যে মানের প্লেয়ার, ও কেন এমন বল করবে, দুটো চার খাবে, ওর থেকে আমি এটা আশা করি না বলে পুরো দায় জেসন হোল্ডারের উপর চাপানো। এরপর নতুন যুক্ত হয়েছে, আমি যখন দায়িত্ব নেই দল 10 নম্বরে ছিল, এখনও 10 নম্বরেই আছি, সব দায় আমার উপরে চাপানো হচ্ছে। ক্যাপ্টেন মিরাজ শুরু থেকেই কখনো দলের ব্যর্থতা নিজের কাঁধে নেননি, সবসময় কারো না কারোর উপর দোষ চাপিয়েছেন, কারণ তার ব্যক্তিত্বই এমন। আর্লি ক্যারিয়ারে ভালো করলেই সিনিয়রদের ক্রেডিট দেওয়া, সোশ্যাল মিডিয়ায় অখেলোয়াড় সুলভ পোস্ট করা, একাদশ নির্বাচনে মিডিওকর ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া। এরপর খেলার মধ্যে তার সেলফিশনেস স্পষ্ট বোঝা যাচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে সাইফ হাসান 4 ওভারে 6 রান দিয়ে 3 উইকেট পাওয়ার পর তাকে বোলিং না করিয়ে নিজে বোলিংয়ে এসে মার খাওয়া। নাসুম আহমেদ চেজিংয়ে উইন্ডিজদের কোমর ভেঙে দেন, তিনি রীতিমতো আনপ্লেয়েবল ছিলেন। পাওয়ার প্লেতে 6 ওভারে 11 রান দিয়ে 3 উইকেট নেন। তারপর নাসুমকে আর বোলিংয়ে সুযোগ না দিয়ে মিরাজ নিজেই আবার বোলিংয়ে আসেন। যখন ওয়েস্ট ইন্ডিজের 8 উইকেট পড়ে গেছে, 4 ওভার বাকি থাকা নাসুমকে 5 উইকেট পাওয়ার সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত করে নিজের বোলিং কোটার সদ্ব্যবহার করে তিনি 2টা উইকেট শিকার করেন এবং প্রথম ম্যাচে রিশাদের 2 ওভার থাকার পরও নিজে বোলিং করে গেছেন। এর পেছনে যে মিরাজের সেলফিশ অ্যাটিটিউড দায়ী তাতে আর কোনো সন্দেহ থাকে না। পূর্বে 8 নম্বরে খেলে দলকে একাধিক ম্যাচ জেতানো মিরাজ উল্লেখযোগ্য কোনো সফলতা ছাড়াই ব্যাটিং করতে নামছেন 5-6 নম্বরে। জাতীয় দলের মিডল অর্ডারে 3-4-5-6-এ শান্ত, হৃদয়, অঙ্কন আর মিরাজ নিজে, এমন 4 জন ডট বাবা লো স্ট্রাইক রেটের ব্যাটার দিয়ে দুর্বল মিডল অর্ডার করেছেন। ওপেনিংয়ে দুর্দান্ত মোমেন্টাম পাওয়ার পরও যখন এক্সেলেশন দরকার শেষ 10 ওভারে, তখন বেটার টাচে থাকা নুরুল হাসান সোহানকে না পাঠিয়ে স্ট্রাইক রোটেশনে স্ট্রাগল করা অঙ্কন আর বোলার নাসুমকে পাঠানো। দল নির্বাচনে ক্যাপ্টেনের বড় প্রভাব থাকে ক্রিকেটে, সেখানে ইনফর্ম ইয়াসির রাব্বি বা আকবরদের না ডেকে জাকের আলী বা অঙ্কনদের নিয়ে স্কোয়াড গঠনে তার ইনপুট কি একদমই নেই? শুধু কি সালাউদ্দিনেরই ভূমিকা রয়েছে? ম্যাচের ফলাফল যাই হোক, জয় পরাজয় থাকবেই, কিন্তু দলের ক্রিকেটারদের মিডিয়ার সামনে রোশানল থেকে বাঁচিয়ে দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নেওয়াটাই ক্যাপ্টেনের বৈশিষ্ট্য। অথচ মিরাজ বলছেন ব্যর্থতার দায় তার ওপর চাপানো হচ্ছে। কিন্তু ক্যাপ্টেন পদটা তো দায় মাথা নেওয়ারই কাজ। বড় টুর্নামেন্টে সফল হলে ক্রেডিট তো ক্যাপ্টেনই পান, তার দল ভালো করলে আমরাই তাকে মাথায় তুলে রাখবো। কিন্তু মিরাজের কথায় দলের চেয়ে ব্যক্তি মিরাজের ছাপ বেশি পাওয়া যায়, যেমনটা দেখা যায় মাঠে তার নেতৃত্বেও। সিরিজ শেষে তার প্রেস কনফারেন্স বলেই দেয় রীতিমতো বাচ্চা সুলভ কান্নাকাটি সমাহার। এখন এই অবস্থায় মিরাজ আর কতদিন ক্যাপ্টেন হিসেবে থাকতে পারবেন সেটাই রহস্যময় প্রশ্ন। বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল কি বিকল্প হিসেবে দেখবেন, নাকি মিরাজকেই 2027 বিশ্বকাপ পর্যন্ত কন্টিনিউ করবেন?